মোটা ভাই জবাব চাই। বিজেপি প্রত্যেক বাঙালিকে বাংলাদেশি এবং ঘুষপেটিয়া বলে দাগিয়ে দিতে ভালোবাসে। বাংলার প্রাপ্য বকেয়া আটকে রাখে। ভিন রাজ্যে শুধুমাত্র বাংলা বলার অপরাধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করে। এখন অমিত শাহ চার্জশিট নিয়ে বাংলায় এসে গোটা রাজ্যকেই অপরাধী হিসেবে তুলে ধরছেন। তিনি নিজেই একজন অপরাধী, জেল খেটেছেন, তারই পার তকমা পেয়েছেন এবং নিজের রাজ্য থেকেই বিতাড়িত হয়েছে। Amit Shah being taken into custody by the CBI. This is after he was missing in action for the last few days. আর যখন চার্জশিটের কথা উঠছেই, পিএমএলএ আইনের অধীনে ইডি 5,892টি মামলা দায়ের করলেও মাত্র 8টিতে দোষী সাব্যস্ত করতে পেরেছে। চমকে দেওয়ার মতো মাত্র 0.1% সাফল্যের হার। বিরোধী নেতাদের ফাঁসাতে বিজেপি কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? মোটা ভাই জবাব চাই। দুর্নীতির সর্দার দিল্লির জমিদার। গুরুতর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত 25 জন রাজনীতিবিদদের মধ্যে 23 জনই বিজেপিতে যোগ দিয়েছেন এবং সঙ্গে সঙ্গেই ক্লিন চিট পেয়ে গেছেন। শুভেন্দু অধিকারী থেকে হিমন্ত বিশ্ব শর্মা, ছগন ভুজবল, প্রফুল্ল পটেল থেকে অশোক চৌহান, নবীন জিন্দাল, এই তালিকা যেন শেষ হওয়ার নয়। বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে এই দাগি নেতারা একদম ধোয়া তুলসী পাতা হয়ে যায়। কেন? মোটা ভাই জবাব চাই। ডবল ইঞ্জিন মণিপুরে, দাঙ্গা চলে দিনে দুপুরে। মণিপুরে ডবল ইঞ্জিন বিজেপি সরকার, তবুও বছরের পর বছর ধরে চলা জাতিগত হিংসায় প্রায় 300 জন প্রাণ হারিয়েছে, কয়েক হাজার মানুষ আহত এবং বাস্তুচ্যুত হয়েছে। বিজেপি কাশ্মীর নিয়ে বড়াই করেছিল, কিন্তু 2025 সালের 22শে এপ্রিল সন্ত্রাসবাদীরা একটা কড়া নিরাপত্তায় মোড়া এলাকায় ঢুকে পড়ে এবং 26 জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। দায়ীকে অমিত শাহ এবং তার কেন্দ্রীয় বাহিনী। 2025 সালের 10ই নভেম্বর বিজেপি শাসিত হরিয়ানার ফরিদাবাদ থেকে আসা একটি সন্ত্রাসবাদী মডিউল দিল্লিতে একটি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটায়, যাতে 15 জন নিহত হয়। অমিত শাহ কেন দেশের রাজধানী সুরক্ষিত করতে পারলেন না? আজকে দিনের 3টি গুণ: চুরি, ধর্ষণ, মানুষ খুন। 2023 সালে শাস্তিযোগ্য অপরাধে উত্তরপ্রদেশ দেশের মধ্যে শীর্ষে ছিল, মোট 7.93 লক্ষ। সর্বোচ্চ অপরাধের হার দিল্লিতে, প্রতি লক্ষ জনসংখ্যায় 1,602টি মামলা, যা নিজের মধ্যেই রেকর্ড। নারীদের বিরুদ্ধে অপরাধে রাজস্থান শীর্ষে ছিল। শিশু এবং তপশিলি জনজাতিদের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাধের ক্ষেত্রে মধ্যপ্রদেশ শীর্ষে। তপশিলি জাতিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপরাধ হয়েছে উত্তরপ্রদেশে। অন্যদিকে কলকাতাকে টানা 4র্থবারের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। সুতরাং আমাদের বলুন অমিত শাহ, ঠিক কোথায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে? মোটা ভাই জবাব চাই। ভোট চোর বিজেপি, এসআইআর ছি ছি। অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করে বলেছিলেন যে আম্বেদকর বলা ফ্যাশন। এখন বিজেপি গণতন্ত্রের দিকে 3টি বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে। সিএএনআরসি করে নাগরিকদের ভিনদেশি বানিয়ে দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে ঠেলে দিতে, ইউসিসি করে আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতি মুছে ফেলতে এবং একটি অখণ্ড পরিচয় চাপিয়ে দিতে, এবং এসআইআর করে ভোট দেওয়ার মৌলিক অধিকার ছিনিয়ে নিতে। শুধুমাত্র বাংলাতে 63 লক্ষ নাম মুছে ফেলা হয়েছে, 60 লক্ষ ভোটার বিচারাধীন রয়েছে এবং এই বর্বরতার কারণে 200 জনেরও বেশি মানুষ মারা গেছে। গণতন্ত্রের আসল শত্রু কে? বহিরাগত ভাজপা দল, ধর্ষকদের আস্তাবল। 2014 সাল থেকে দেশ জুড়ে নারীদের বিরুদ্ধে অপরাধ 33% বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে খারাপ রাজ্য কোনগুলি? সবকটি বিজেপি শাসিত, দিল্লি, উড়িষ্যা, রাজস্থান, হরিয়ানা। শুধু উত্তরপ্রদেশেই প্রতি বছর 66,381টি মামলা রেকর্ড হয়, অর্থাৎ প্রতি 1 ঘন্টায় নারীদের বিরুদ্ধে 8টি অপরাধ। হাথরাস, উন্নাও, কাঠুয়া, বলরামপুর, লখিমপুর খেরি, পালাসো। বিজেপির শাসনে ভয়াবহতার তালিকা অন্তহীন। আমাদের ভুলে গেলে চলবে না যে বিজেপি নেতা এবং তাদের মিত্ররা নিজেরাই অভিযুক্ত।
কুলদীপ সিং সেঙ্গার, ব্রিজভূষণ শরণ সিং, প্রজ্জ্বল রেবান্না, রামদুলার গন্দ। এটাকেই কি আপনারা মোদিকা পরিবার বলেন? মোটা ভাই, জবাব চাই। মোদি রাজত্বে সব শেষ, বেকারত্বে শীর্ষে দেশ। ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। 2014 এবং 2024 সালের মধ্যে 17 লক্ষেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছে এবং চাকরির জন্য বিদেশে চলে গেছে। সবচেয়ে বড় বহির্মুখী অভিবাসন কোন রাজ্য থেকে? বিজেপি শাসিত বিহার এবং উত্তরপ্রদেশ থেকে। উৎপাদন এবং পরিকাঠামো খাতে নামমাত্র মজুরি বেড়েছে মাত্র 0.8% থেকে 5.4%, যেখানে মুদ্রাস্ফীতি ছিল 4.8% থেকে 5.7%। যার মানে প্রকৃত মজুরি স্থবির হয়ে গেছে বা কমে গেছে। 2025 সালে ভারত নেগেটিভ এফডিআই বৃদ্ধি রেকর্ড করেছে। আউটফ্লোজ ইনফ্লোজকে $1.5 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এক স্বপ্নের মৃত্যুপুরী। মোদির নীতি সর্বনাশা, দড়িগলায় মরছে চাষা। 2014 সাল থেকে 10.1 লক্ষ কৃষক আত্মঘাতী হয়েছেন, প্রতি 1 ঘন্টায় একজন। যেখানে বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ শীর্ষে। বিজেপির কালা কৃষি আইনের প্রতিবাদ করতে গিয়ে 700-রও বেশি কৃষক মারা গেছেন। এমএসপির কোনো আইনি গ্যারেন্টি নেই, আয়ের কোনো দ্বিগুণ হওয়ার জায়গা নেই। ভারতের 75% মানুষ এর উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও কৃষির জন্য কেন্দ্রীয় বাজেটের মাত্র 5%। নতুন মার্কিন ভারত বাণিজ্য চুক্তি আমাদের বাজারগুলিকে আমেরিকান কৃষিজাত পণ্যে ভরিয়ে দিচ্ছে, আমাদের অন্নদাতাদের পিষে মারছে। যারা আমাদের খাওয়ায় তাদের পিষছে কে? মোটা ভাই, জবাব চাই। অক্সিজেন নেই হাসপাতালে, মানুষ হাঁপায় অমৃতকালে। সরকারি ব্যয় জিডিপির 1.8% আটকে আছে, যা 2.5% লক্ষ্যের চেয়ে অনেক নিচে। আউট অফ পকেট এক্সপেন্ডিচার এখন 39%। কমিউনিটি হেলথ সেন্টারগুলিতে 68% বিশেষজ্ঞের পদ খালি। প্রতি 1263 জন মানুষের জন্য মাত্র একজন আধুনিক চিকিৎসার ডাক্তার আছে। প্রধান স্বাস্থ্য প্রকল্পগুলি দীর্ঘস্থায়ীভাবে কম ব্যবহৃত। ভারতের স্বাস্থ্য পরিষেবাকে কারা ব্যর্থ করেছে? শিক্ষার নামে ব্যবসা চলে, পকেট কাটে ছলে বলে। বিজেপি 2014 সালে শিক্ষায় জিডিপির 6% প্রতিশ্রুতি দিয়েছিল। বাস্তব চিত্র, প্রতি বছর গড়ে 0.44%। সপ্তম শ্রেণীর 50%-রও বেশি গ্রামীণ শিশু দ্বিতীয় শ্রেণীর পাঠ্য পড়তে পারে না। আইআইটি, আইআইএম, এনআইটিতে 56% ফ্যাকাল্টি পদ খালি। 11.7 লক্ষ শিশু স্কুলের বাইরে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই 7.84 লক্ষ। 18.3% প্রাপ্তবয়স্ক নিরক্ষর। 2024 সালের নিট কেলেঙ্কারি সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার পতনের প্রতীক হয়ে উঠেছে। আমাদের শিশুদের ভবিষ্যৎ কারা ধ্বংস করছে? মোটা ভাই, জবাব চাই। বিদ্যাসাগর শত্রু যাদের, বাংলা ছাড়া করব তাদের। অমিত শাহর অধীনে থাকা দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করেছে। তার নিজের র্যালিতে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। কবিগুরুর প্রতি অপমান, তার গায়ের রং নিয়ে প্রশ্ন করেছে। স্বামী বিবেকানন্দকে একটি অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে। দিলীপ ঘোষ মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্রীড়ামন্ত্রী মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে মোহন বেইগান এবং ইস্ট বেইগান বলে উপহাস করেছেন। মোদিজি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে ডেকেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি যুবকদের লাঞ্ছনা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। তবু আপনারা সোনার বাংলা গড়ার কথা বলার সাহস করেন। পিএফ পায় না চা শ্রমিক, মোদি রাজা ঠিক ঠিক। নির্মলা সীতারামন 2021 সালে 1000 কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটি পয়সাও দেওয়া হয়নি। মোদিজির অধীনে উত্তরবঙ্গের চা বাগানগুলিতে পিএফ বকেয়া 100 কোটি টাকায় পৌঁছেছে। শুধুমাত্র অ্যান্ড্রু উইলের বাগানগুলিতে 9.81 কোটি টাকা বকেয়া আছে। মমতা বন্দ্যোপাধ্যায় দৈনিক মজুরি 67 টাকা থেকে বাড়িয়ে 252 টাকা করেছে, যা
300 টাকার দিকে এগোচ্ছে এবং চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে 28,500 জন শ্রমিক উপকৃত হয়েছে। আমাদের চা শ্রমিকদের জন্য সত্যি কে চিন্তা করে? মোটা ভাই, জবাব চাই। উত্তরবঙ্গ ভাসে যদি ডুমুর ফুল হবে মোদি। বাংলা থেকে কর বাবদ 6.5 লক্ষ কোটি টাকা সংগ্রহ করা সত্ত্বেও মোদী সরকার আমাদের পাওনা 1.96 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। মজুরি, বাড়ি, রাস্তা, এমনকি পানীয় জল থেকেও বঞ্চিত করছে। প্রতি বছর বন্যা এই অঞ্চলকে ধ্বংস করে দেয়। তবুও ইন্দো ভুটান নদী কমিশন কখনো গঠন করা হয়নি। তাদের ভোট নেয়ার পরেও উত্তরবঙ্গের প্রতি এই ঘৃণা কেন? কয়লা মাফিয়ার সিন্ডিকেট, বিজেপির ভরায় পেট। অমিত শাহর নজরদারিতে সিআইএসএফ আমাদের খনিগুলি পাহারা দেয়। তবুও তিনি কয়লা মাফিয়া জয়দেব খানের সাথে ঘনিষ্ঠতা রাখেন, যাকে এখন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জয়দেব খানের সাথে আপনার আসল সম্পর্কটা ঠিক কি? মোটা ভাই, জবাব চাই। ফরেন গিয়ে বেঁচে দেশ, বিশ্বগুরুর ছদ্মবেশ। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে ভারত 151তম। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 123টি দেশের মধ্যে 102তম। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে 148টি দেশের মধ্যে 131তম। ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুসারে 193টি দেশের মধ্যে 130তম এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026-এ 147টি দেশের মধ্যে 116তম স্থানে রয়েছে। মোটা ভাই, আমরা জানি আপনি কোনো উত্তর দেবেন না, তবে 2026 সালে চূড়ান্ত জবাব আসছে জনগণের কাছ থেকে, তা নিশ্চিত।